আমাজন আলিবাবায় পণ্য কেনাবেচা করতে পারবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যাংক হিসাব থেকে $5,000 ব্যয়ের সুযোগ। রপ্তানি বৃদ্ধির আশা, নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ। বাংলা কিউআরএ লেনদেনে মার্চেন্ট চার্জ বাতিল। 2,000 টাকা পর্যন্ত প্রতি বিনিময়ে মিলবে বোনাস। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার। রংপুর বিভাগের 4 রাষ্ট্রায়ত্ত চিনিকল 6 বছর ধরে বন্ধ। রক্ষণাবেক্ষণে প্রতি মাসেই গুনতে হচ্ছে কোটি টাকা। নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফেরানোর উদ্যোগ সরকারের। দিনাজপুরে জলাবদ্ধ 500 বিঘা জমি, 8 বছর ধরে হচ্ছে না আমন আবাদ। বছরে ক্ষতি 2 কোটি টাকা। অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণে পানি নিষ্কাশনের নালা ভরাট হওয়ায় দুর্দশা। এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্য বাড়াতে চায় মেটা। উন্মুক্ত করল মিউজ গ্লিমার এআই। যুক্তরাষ্ট্রে ওপেন সোর্স এআই এর উপর বিধিনিষেধ কমানোর আহ্বান জাকারবার্গের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। আমাজন, ইবে, আলিবাবায় নিজেদের পণ্য কেনাবেচা করতে পারবেন সিএমই উদ্যোক্তারা। নিজেদের ব্যাংক হিসাব থেকে এখন থেকে $5,000 পর্যন্ত কেনাবেচা ও ব্র্যান্ডিং করতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, প্রান্তিক এসব মার্কেট প্লেসে অংশ নিতে প্রশিক্ষণ ও পণ্য পরিবহন সহ সরকারের নীতি সুবিধা পেলে রপ্তানি পণ্যের বৈচিত্র্যতা বাড়বে, বড় বাজারও সৃষ্টি হবে। সেলিয়া সুলতানা রিপোর্ট। একটি জাতির পরিচয়, ঐতিহ্য, ইতিহাস ও জীবনধারার আয়না সংস্কৃতির মোড়ে বেড়ে ওঠা হস্তশিল্প। মানুষের রুচি, বিশ্বাস, শিল্পচেতনা আর সামাজিক মূল্যবোধ প্রকাশের মাধ্যম। নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ বা বেতের কাজ কিংবা লোকগীতি দেশের নিজস্ব বৈশিষ্ট্যকে বিশ্বের সামনে তুলে ধরে। তবে এই পৌরাণিক আভিজাত্য যেন মলিন হতে চলেছে। কারিগরও এটা থেকে অন্যদিকে চলে যেতেছে। যদি কারিগরকে আপনার যদি ভালো বেতন দেওয়া হয় তাহলে থাকবে, ওদের তো আপনার মনে করেন অন্যদিকে কাজ করলে আরও বেশি পায়। প্রাকৃতিক জিনিস এটা বিশ্বেই চাহিদা আছে, কিন্তু আমরা তো রপ্তানি করতে পারি না। হস্তশিল্পের বাজার কেমন? শুধুমাত্র বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম আমাজন, ইবে, আলিবাবার দক্ষিণ এশিয়ার তথ্য পর্যালোচনায় দেখা যায়, ই কমার্স মার্কেট প্লেসে বিপণন ও রপ্তানির সুযোগ নিয়ে গয়না, পোশাক, চামড়াজাত পণ্য, আসবাব, আয়ুর্বেদ ও খাদ্যপণ্যে রপ্তানি করে আমাজন গ্লোবাল সেলিং থেকে ভারতের আয় $20 বিলিয়ন। পাকিস্তানের সার্জিক্যাল ও স্পোর্টস পণ্যে $1 থেকে $3 বিলিয়ন। এছাড়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার চা, রত্ন, কাগজ, পশমি পণ্য ও কৃষি পণ্য ব্যাপকভাবে বিক্রি হচ্ছে এসব বাজারে। বাংলাদেশের যে কোনো গ্রামে গঞ্জে বসেও যে কোনো মা বোন এরকম বিস্তৃত মার্কেট প্লেস, যেটাকে অবারিত মার্কেট প্লেস বলি, আমাজন বলেন অথবা এই ধরনের যে কর্পোরেশনগুলো আছে তাদের সাথে যদি লিয়াজও করে দেওয়া যায়, আমার কাছে মনে হয় তারা এটা সুফল কিন্তু ঘরে বসে পেতে পারবে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং লেনদেনের জটিলতায় এসব বাজারে বাংলাদেশিরা কেনাবেচা করলেও তা তৃতীয় পক্ষের অংশীদারিত্বে খরচ বাড়ে। ফলে এখন থেকে সরাসরি $5,000 পর্যন্ত উদ্যোক্তারা আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলোতে লেনদেন করার সুযোগ পাবেন। সেই পণ্যগুলো যদি অ্যাড আকারে দেয় তো বিশ্বের বহু দেশের মানুষ একসাথে ওই পণ্যটা সম্পর্কে জেনে ফেললো। তারপর একটা লিঙ্ক দিয়ে দিল যে ফার্দার জানার জন্য আপনি লিঙ্কে ক্লিক করে তখন সে পণ্য সম্পর্কে প্রচার করতে পারে। ইবে, আমাজন, আলিবাবার মতো মার্কেট প্লেসে দেশীয় উদ্যোক্তারা যদি অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র ন্যায্য মূল্যই নিশ্চিত হবে না, বাড়বে লাভের পরিমাণও। ঠিক একইভাবে পণ্যের চাহিদা এবং মতামতের উপর ভিত্তি করে পণ্যের মান উন্নয়ন, নতুন নতুন ডিজাইনে উদ্ভাবন এবং অন্যদিকে বৈশ্বিক যে মানদণ্ড সেটিও ধরে রাখতে উৎসাহিত হবেন উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এতে শুধু দেশীয় শিল্পের যে বাজার সেটিই প্রসারিত হবে না, বাড়বে রপ্তানি আয়ও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। দেশের অর্থনীতি ও এসএমই ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশিদুল করিম মুন্না। মুন্না, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জনাব মুন্না, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যে আমাজন ইবিতে বাণিজ্য করার একটা সুযোগ করে দেওয়া হলো, এটা আসলে কি তাদের জন্য বৈশ্বিক বাণিজ্যের একটা নতুন দুয়ার খুলে দিচ্ছে নাকি? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি উদ্যোগটাকে সরকারের পক্ষ থেকে যেটা নেওয়া হয়েছে
আমি স্বাগত জানাচ্ছি, কারণ এই কাজটা অনেক আগেই দরকার ছিল। আপনি দেখবেন যে ইন্ডিয়া এবং অন্যান্য সাউথ এশিয়ার যে দেশগুলো আছে, তারা ইতিমধ্যে অ্যামাজন শো অনলাইন প্ল্যাটফর্মে যারা আছে অ্যাক্টর, তাদের সাথে বেশ স্ট্রংলি তারা কাজ করছে। এবং আমাদের বাংলাদেশে প্রায় 1,17,00,000 এসএমই এবং সিএসএমই উদ্যোক্তা আছে। তার মধ্যে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে প্রায় 56%, তার মানে প্রায় 60 লক্ষ উদ্যোক্তা আছে, যাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বাজারজাত করা। অর্থাৎ তারা অনেক সুন্দর প্রোডাক্ট করছে, ইনোভেটিভ প্রোডাক্ট করছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের কিছু স্ট্রেংথ আছে, স্কিল আছে, নলেজ আছে, হেরিটেজ আছে, যেই পণ্যগুলা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এখন যে প্রেজেন্ট ট্রেন্ডটা আছে সেটা যেন খুব একটা চমৎকার অপরচুনিটি। তা সেই জায়গাতে এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি। বাট আমি পাশাপাশি বলবো, আমরা যখন এক্সপোর্ট করি তখন কিন্তু আমাদের এক্সপোর্টে কিছু ডকুমেন্টেশনের বিষয় থাকে, যেমন ইনভয়েস, প্যাকিং লিস্ট, এবং প্রপার কোয়ালিটি মেনটেন করা, তার একটা প্রপার প্যাকেজিং করা, এবং এই পণ্যটা যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে সেখানে একটা ট্রান্সপোর্টেশন একটা বিষয় আছে। সুতরাং ইন্ডিয়া যে কাজটা করেছে, যে আমাদের একটা আলাদা ওয়্যার হাউসের মতো অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং সেই জায়গাতে উদ্যোক্তাদেরকে সেক্টর ওয়াইজ এনলিস্টেড করে তাদেরকে অনবোর্ড করার প্রক্রিয়াতে তারা কিছু ট্রেনিং দিয়েছে, তাদেরকে এডুকেটেড করেছে যে কিভাবে পণ্যটা কোয়ালিটি মেনটেন করতে হবে, কিভাবে তাদের সেই পণ্যটা প্যাকেজিং করতে হবে, এবং কিভাবে ডকুমেন্টেশন গুলো তাদেরকে সাবমিট করতে হবে। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকারের উদ্যোগটা আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। বাট এই যে কিছু চ্যালেঞ্জ এখনো আছে, এই জায়গাটাকে কিভাবে উত্তরণ করা যায়, এই কাজটা হয়তো থার্ড পার্টিকে দিয়ে সরকার যদি ইনিশিয়েটিভ নেয়, ইনক্লুডিং অ্যামাজন বা অন্যদের সাথে একটা যদি কোলাবোরেশন করা যায়, এইটা হয়তো আমাদের যে উদ্যোগটাকে গতিশীলতা আনতে সাহায্য করবে। আচ্ছা, $5,000 পর্যন্ত সরাসরি লেনদেনের সুযোগ করে দিয়েছে, এটা আসলে কি সুবিধা দিবে উদ্যোক্তাদের আপনার মনে হয়? এখানে আসলে কথাটা স্পষ্ট না। একটা হচ্ছে যখন বিক্রি করতে পারবে, সেখানে আমি যেটা বললাম, আমরা যখন ছোট একটা ভলিউমের এক্সপোর্ট করি তখন কিছু ডকুমেন্টেশনের কাজ করতে হয়, এবং সেই ডকুমেন্টেশন কিন্তু কিছুটা কস্টলি, এবং সেই সাথে আমাদেরকে C&F এজেন্টকে হায়ার করতে হয় এই পণ্যটাকে হ্যান্ডেলিং করার জন্য, কাস্টমস প্রসিডিউরের জন্য। এবং এই যে $5,000 মধ্যে একটা বড় অংশ কিন্তু আবার এই ডকুমেন্টেশনে প্রায় $200 থেকে $300 কিন্তু খরচ হয়ে যায় হ্যান্ডেলিং করতে। আবার আমি যখন ইন্টারন্যাশনাল ফেয়ারে, যেটা আপনি যে বলেছেন, যে ইন্টারন্যাশনাল ফেয়ারে যখন আমরা অ্যাটেন্ড করতে যাই, বা ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক যে ফেয়ার গুলো আছে সেখানে অংশ করতে গেলে একটা খরচ আছে, সেই খরচগুলা এই প্রক্রিয়াতে উদ্যোক্তারা দিতে পারবে, যেটা এতদিন ব্যারিয়ার ছিল। অর্থাৎ কারো যদি এক্সপোর্ট করতে যায় তাহলে যে ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মে যে পেমেন্টটা করতে হবে, এটা একটা বড় ধরনের একটা বাধা ছিল। বাংলাদেশ ব্যাংকের পলিসিটা সেভাবে পজিটিভ ছিল না। এই উদ্যোগটা হয়তো সেই সমস্যাটা সমাধানের পথ বাতলে দেবে। কিন্তু আমি যে কথাগুলো বলছি, যে এই যে ছোট ছোট অনেকগুলা প্রসেস আছে, আমার এক্সপোর্ট ডকুমেন্টেশনটা তৈরি করতে হবে, ইনক্লুডিং ব্যাংককে যুক্ত করতে হবে, ইএক্সপি নিয়ে কাস্টমস প্রসিডিউর আছে, সেখানে C&F এজেন্টকে যুক্ত করতে হবে, এবং দেন হচ্ছে আমি মালটা পাঠাতে পারছি। এটাকে সহজবুদ্ধ করা দরকার, সমন্বয় করা দরকার কোনো থার্ড পার্টিকে দিয়ে। অনেকটা আমরা যখন কোনো স্যাম্পল পাঠাতে যাই, FedEx, DHL যেভাবে ডকুমেন্টেশন গুলা প্রসেস করে, তো সুতরাং এই যে প্রসেসের দায়িত্বটা কিন্তু তারা নিচ্ছে, যদিও সেটা কস্টলি। এই জায়গাতে আমি মনে করি যে আমাজন বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে তাদের সাথে সেই ধরনের একটা ফেসিলিটি যদি এনশিওর করা যায়, এটা উদ্যোক্তাদেরকে সত্যিকার একটা সমস্যার সমাধানটা বের করবে। এবং এই যাত্রায় যে ছোট ছোট ভলিউমে যে এক্সপোর্ট করা যায়, এই বিষয়টা হচ্ছে পথ খুঁজে পাবে এক্সপোর্টের, যেটা এই মুহূর্তে এক্সপোর্ট করতে গেলে একটা বড় ভলিউমে এক্সপোর্ট করা ছাড়া কোনো উপায় নেই। এই বিষয়টাকে আমি বলবো সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, যে এই বিষয়টা একটা সমাধান বের করা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু ট্রেন্ড আছে, কালার আছে, ফ্যাশন আছে, সেই ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী উদ্যোক্তারা কিভাবে একটা গাইডলাইন পেতে পারে, সেখানে একটা সাপোর্ট দেওয়া দরকার। সুতরাং আমি মনে করি যে সরকারের উদ্যোগটা ভালো, একটু ডিটেইল যাবে। একটু যদি জানতে চাই যে অ্যামাজন, ইবে, আলিবাবা সবগুলো কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম, আর আমাদের প্রান্তিক যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন তাদের কাছে আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করা সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে আসলে কি ধরনের নীতি সহায়তা পেলে এই উদ্যোক্তারা এই প্ল্যাটফর্মগুলোর একদম সঠিক প্রয়োগ করতে পারবে বলে আপনার মনে হয়? আমি যে কথাটা অলরেডি বলেছি, যে আমরা যখন লোকাল কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনছি তখন আমরা লোকাল পেমেন্টে টাকাটা রিসিভ করছি এবং পণ্যটা আমরা পৌঁছে দিচ্ছি। এখানে যখনই আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা ব্যবহার করব তখন আমাকে ডলারে
রিসিভ করতে হবে, এবং আমি যখন হচ্ছে প্রোডাক্টটা বাইরে পাঠাবো তখন বাংলাদেশের কাস্টমস এবং ওই দেশের কাস্টমসের একটা প্রসিডিউর আছে। এই জায়গাটাতে হচ্ছে সহজীকৃত করা দরকার। যে কথাটা আমি বলেছি, আজকে যদি হচ্ছে আমি ডিএচএল বা ফেডেক্স এর মাধ্যমে পাঠাই, তখন এখানকার কাস্টমসও তারা হ্যান্ডেলিং করছে, যে দেশে মালটা যাচ্ছে সেইটার প্রসিডিউর হচ্ছে কাস্টমস প্রসিডিউরটা তারা হ্যান্ডেলিং করছে। সুতরাং আমি মনে করি এই জায়গাটাতে হচ্ছে যে ছোট ছোট ভলিউমে যখন হচ্ছে আমি পণ্য পাঠাতে চাবো, তখন আমার এক্সপোর্ট ডকুমেন্টেশনের একটা প্রসিডিউর আছে, এবং সেই জায়গাতে হ্যান্ডেলিং এর মধ্যে যে আরো কয়েকটা স্তর আছে, এটাকে সহজীকৃত করা দরকার। এবং এই পেমেন্টটা তখন আমি যে বাংলাদেশ ব্যাংক যে অনুমতিটা দিয়েছে সরকারের নির্দেশনার কারণে, আমার ব্যাংক যাতে আমাকে পেমেন্টটা দিতে ইজি ওয়েতে দিতে পারে। যেমন একটা ডিক্লারেশন দিই, এক্সাম্পল দিচ্ছি, আমি যখন হচ্ছে পার্সোনাল লেভেলে কোনো পেমেন্ট আসে, তখন এক ধরনের ডিক্লারেশন দিয়ে আমাকে ব্যাংক থেকে টাকাটা নিতে হয়। যখন এক্সপোর্ট করতে হয়, এক্সপোর্টের এগেইনস্টে তখন ব্যাংক আমার কাছে এক্সপোর্ট ডকুমেন্টেশন গুলো ছাড়া কিন্তু কোনোভাবে আমাকে পেমেন্টটা রিসিভ করতে করবে না, উদ্যোগ নেবে না। এই যে বিষয়গুলো আছে, আমি এই কথাটাই বলছি যে এই যে ছোট ছোট উদ্যোক্তারা আছে, প্রান্তিক লেভেলের উদ্যোক্তারা আছে, তারা যারা ব্যাংকের সাথে কাজও করছে না বা কাজ করাতে অভ্যস্ত না, এই যে ডকুমেন্টেশনের জায়গাতে কিভাবে তাদেরকে শিক্ষিত করা যায়, প্রশিক্ষিত করা যায়, এবং সেই জায়গাতে যদি ইনিশিয়ালি কোনো থার্ড পার্টিকে এঙ্গেজ করে একটা ওয়্যার হাউসকে ফিক্স করে দেওয়া হয়, তাহলে উদ্যোক্তারা যদি সেই ওয়্যার হাউস পর্যন্ত তাদের দায়িত্বটা থাকে এবং তাদের অ্যাকাউন্টটা থাকবে, ডেফিনেটলি ব্যাংকিং অ্যাকাউন্টে থাকবে, কিন্তু এক্সপোর্টের যে বাকি যে প্রসিডিউর গুলো আছে, এটা কিভাবে সহজবদ্ধ করা যায়, তাদেরকে সহায়তা করা যায়, এইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং এটার মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধানটা হলে কিন্তু, যেটা ইন্টের কথা বলছেন আপনি বা অন্যান্য দেশের কথা বলছেন, যারা ছোট ছোট ভলিউমে এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে বিকশিত হচ্ছে, এই যাত্রাটা ত্বরান্বিত হবে এবং হচ্ছে আমাদের একটা বড় অপরচুনিটি তৈরি হবে সিএমইসি বা এসএমই সেক্টরে যারা আছে তাদের জন্য। জনাব মুনা, আরেকটু যদি জানতে যাই যে এখন তো আমরা সব জানলাম যে কি ধরনের নীতি সহায়তা পেলে তারা সুযোগটাকে কাজে লাগাতে পারবে। বর্তমান পরিস্থিতিতে আসলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা কতটুকু প্রস্তুত এই বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য? তাদের অবস্থানটা আসলে কতটুকু শক্ত বর্তমানে আপনার মনে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ছড়িয়ে ছিটে অনেক উদ্যোক্তা আছে যারা স্বপ্ন দেখছে উদ্যোক্তা হওয়ার জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের পণ্যগুলো নিয়ে যখন আমরা এক্সপোর্ট করতে যাব, সেটা স্মল ভলিউমে হোক আর বড় ভলিউমে হোক, প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে আমরা একটা ইউনিফর্ম লেভেলে প্রোডাক্টটা তৈরি করতে হবে। এক্সাম্পল দিচ্ছি, আমি যদি 500 পিস মাল পাঠাতে চাই, এক্সপোর্ট করতে চাই, আমাকে একই কোয়ালিটির 500 পিস হতে হবে। সুতরাং এই যে কোয়ালিটি একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটাকে মেনটেন করা। প্যাকেজিং হচ্ছে আরেকটা বড় চ্যালেঞ্জ, যে প্যাকেজিংটা হচ্ছে প্রপারলি বায়াররা চায় তাদের পণ্যটার মধ্যে তাদের লেভেল থাকবে, অর্থাৎ তাদের ইএন কোড বা বারকোড থাকবে, যাতে স্ক্যান করে তারা মালটা বিক্রি করতে পারে। এই যে ফেসিলিটি গুলো আছে, সেই সাথে প্যাকেজিংটা কিভাবে হবে, মাস্টার কার্টনটা কিভাবে হবে, এটা গ্রোস ওয়েটটা কত হবে, নেট ওয়েটটা কত হবে। সুতরাং এই যে প্যাকেজিং কিন্তু একটা বড় ফ্যাক্টর, এবং তাদের কাছে কস্টিংটা হচ্ছে শুধুমাত্র আমার যে পণ্যটা আমি $1 বলছি, এটাই তার ফাইনাল কস্ট না। এই কস্টিং এর সাথে ফ্রেট কস্টটা কত যুক্ত হচ্ছে, এবং তার ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছতে এই পণ্যটা খরচটা কত আছে। সুতরাং এই যে একটা ক্যালকুলেশন আছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমরা হচ্ছে ভলিউমেট্রিক ওজন দিই বা ওয়েট বেসিস ইনফরমেশন গুলো দিতে হয়, এইটা শিখার একটা ব্যাপার আছে। সুতরাং শুধুমাত্র আমার পণ্যটা দিনাজ পরে আমার দাম হচ্ছে $500, যেটা হয়তো ডলারে কনভার্ট করে এক্সাম্পল দিচ্ছি $4 হচ্ছে, এটা এনাফ না। এটার সাথে যে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো যোগ করে কস্টিং অ্যানালাইসিস করা একটা বড় ইস্যু। সেই সাথে আমরা একটা যে আমাদের কাস্টমস প্রসিডিউর আছে, যেই দেশে পাঠাবো সেই দেশের এক্সপোর্ট করতে গেলে কাস্টমসের যে প্রসিডিউর গুলো আছে, সেক্ষেত্রে কিছু ডকুমেন্টেশন তৈরি করতে হয়। এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে উদ্যোক্তাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে, এই বিষয়টা বোঝা, শেখা এবং সেইভাবে তাদেরকে স্কিল আপগ্রেড করা, যাতে তারা সেই পথে কাজগুলা করতে গেলে ছোট ভলিউমে কাজ করতে যাতে তাদের বাধাগ্রস্ত হতে না হয়। এই বিষয়টা আমি বলবো যে সরকারকে একটু এগিয়ে আসতে। এবং দ্বিতীয় যে বিষয়টা অলরেডি বলেছি, যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কাস্টমার লেভেলের, প্রোডাক্ট লেভেলের কিছু ট্রেন্ড আছে, ফ্যাশন আছে, অর্থাৎ তাদের ডিমান্ড বা কোয়ালিটি অনুযায়ী যদি আমি পণ্য উৎপাদনের সক্ষমতা না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমি আলটিমেটলি ওখানে সাস্টেন করতে পারবো না। সেক্ষেত্রে হয়তো আমি চমৎকার একটা প্রোডাক্ট বানাচ্ছি, এবার যেই কালারটা ব্যবহার করছি সেই কালারটা হয়তো ওই দেশের জন্য, ওই যে কাস্টমার গ্রুপ আছে তাদের জন্য রাইট কালার না। এই কালার, প্রপার কালারটা কিভাবে হবে, অর্থাৎ যে স্কিল বা নলেজটা আছে সেটাকে আমি কনভার্ট করে ওই দেশের
ডিমান্ড অনুযায়ী আমি তৈরি করে সরবরাহ করতে পারি, সেটা হচ্ছে আমাদের অপরচুনিটিটা কন্টিনিউয়াসলি বাড়াবে। এইটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ বলে আমার কাছে মনে হয়েছে। এই জায়গাতে নার্সারি দরকার, এবং এই জায়গাতে আমি বলবো যে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের মাধ্যমে। এই যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছি, এটা সমাধানের জন্য কোনো প্রাতিষ্ঠানিক সাপোর্ট দরকার, এবং এই প্রাতিষ্ঠানিক সাপোর্টের জায়গাটা যাতে নিশ্চিত হয়, তারা এগিয়ে যেতে পারবে। তখন তারা আলটিমেটলি কাজ করতে পারবে প্রপারলি। জি, জনাব রাশিদুল করিম মুন্না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে টাকার জন্য। ভালো থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশিদুল করিম মুন্না। বাংলা কিউআরে লেনদেন মার্চেন্ট চার্জ বাতিল করল বাংলাদেশ ব্যাংক। এছাড়া এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা ২,০০০ টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা বা বোনাস পাবেন। আগামী ১ অক্টোবর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা। অন্যদিকে একই লেনদেনে ইস্যুইং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা। মার্চেন্ট পেমেন্ট আরও সহজ করার পাশাপাশি দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়াতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণে ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল অনুমোদিত হয় বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমান। সরকারের ১৮০ দিনের বিশেষ প্রতিবেদন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনে শিক্ষাক্রমকে আনন্দময় করার কাজ করছে সরকার। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মাস থেকেই বিনামূল্যে দেয়া হচ্ছে ইউনিফর্ম। জোর দেওয়া হচ্ছে কারিগরি শিক্ষায়ও। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলমের রিপোর্ট। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাকে আনন্দময় এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারের ১৮০ দিনের পরিকল্পনায় আরও ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব, বাধ্যতামূলক তৃতীয় শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা প্রদান। তারই অংশ হিসেবে এরই মধ্যে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণীতে বাংলাদেশের সংস্কৃতি এবং ৬০টি খেলা বাধ্যতামূলক। ৬ষ্ঠ শ্রেণীতে চালু হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। সেই সঙ্গে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ শুরু হচ্ছে চলতি মাসে। আমরা মনে করি আল্লাহর রহমতে অনেক অগ্রসর হয়েছে, এবং আমাদের টোটাল ম্যানিফেস্টো প্রমিসেসগুলো অল্প কিছু সময়ের ভেতরে, মানে 2 থেকে 3 বছর, এজ বস্তু 4 থেকে 5 বছর এর ভেতরে হয়তো আমরা মিট করতে সক্ষম হব। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রম সহ নানা কার্যক্রম সফল করতে হলে যথাযথ প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদের বীজটা তার ভিতরে ছোটবেলা থেকেই যাতে করে বপিত হয় এবং সেটা যেন সে ধারণ করে বড় হয়, এইটা একটা পজিটিভ দিক হবে। এটা তবে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। আগামীতে এই সংকট কাটাতে সরকার, বিরোধী দল সহ সংশ্লিষ্ট সব মহলকে সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। ওই মেসেজটা দিয়ে দেয়া উপাচার্যদেরকে, উপাচার্য মহোদয়দেরকে, প্রিন্সিপাল স্যারদেরকে, যে সে যেই দলই করুক কোনো অসুবিধা নাই, কিন্তু সে বৈধ ছাত্র কিনা এবং সে অন্যকে হার্ম করতেছে না। গবেষকরা বলছেন, শিক্ষার টেকসই উন্নয়ন করতে হলে শিক্ষা কমিশন গঠন করতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চলছে 3 দিনব্যাপী এসডিসি বিষয়ক সম্মেলন। আজ দ্বিতীয় দিনের খবর জানাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল,
এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 5 বছরের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সম্মেলনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্ষুধা দারিদ্র্য বিনির্মাণে যে বাংলাদেশের এসডিজির যে 17টা লক্ষ্য সেই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ চলছে এবং যে 5 বছরে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কোন কোন খাতে দুর্বলতা রয়েছে, কোন কোন খাতে কি ধরনের অসুবিধাগুলো রয়েছে, কোন কোন খাতে কি জটিলতাগুলো রয়েছে সেইগুলো নিয়ে হচ্ছে আলোচনা চলছে। আজকে দ্বিতীয় দিনে সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে এবং 3টা সেমিনারকে বিভক্ত করা হয়েছে 3টা সেমিনারে এবং প্রত্যেকটা সেমিনার আর কক্ষে আলাদা আলাদা যে এসডিজি গোলগুলো রয়েছে সেই সব গোল নিয়ে আলোচনা চলছে এবং সেই যে প্রথম যে গোল রয়েছে সেই গোলের সাথে যেই সব মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছেন সেই মন্ত্রণালয় নিজস্ব প্রতিবেদনগুলো উপস্থাপন করছেন। তারা বলছেন যে তাদের কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে এবং কিভাবে এই এসডিজিগুলো বাস্তবায়ন করা সম্ভব আগামী 30 সালের মধ্যে। এবং সরকার যে বলেছে যে কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সামনে নিয়ে একভাবে আগানোর কথা এবং এক দেশের যাতে করে একটি প্রত্যন্ত জেলার প্রত্যন্ত স্থানের মানুষও একইভাবে এসডিজির এই সেবাটা পেতে পারে সেই বিষয়গুলো যাতে লক্ষ্য রাখা হয়। তো এই ছিল চীন মৈত্রী সম্মেলন থেকে আমার কাছ থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। রংপুর বিভাগের 4টি রাষ্ট্রায়ত্ত চিনিকল 6 বছর ধরে বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণে প্রতি মাসে গুনতে হচ্ছে কোটি টাকা। একই সঙ্গে বাড়ছে ঋণের বোঝা। তবে 2026 সালের মধ্যে এসব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একসময় আখের মৌসুম এলেই কর্মচাঞ্চল্যে মুখর থাকত শ্যামপুর চিনিকল, অথচ এখন এই কারখানা নীরব নিস্তব্ধ। পড়ে আছে বিশাল স্থাপনা, ভারী যন্ত্রপাতি। রংপুর বিভাগের শ্যামপুর, রংপুর, সেতাবগঞ্জ ও পঞ্চগড় এই 4 চিনিকলের মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে 2020 সাল থেকে। বন্ধ হয়ে যাওয়া এসব চিনিকলের শত শত একর জমি, অবকাঠামো এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে প্রতি বছর সরকারের ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। একই সাথে বাড়ছে ঋণের বোঝাও। কিন্তু প্রশ্ন হলো, বন্ধ হওয়া এসব চিনিকলের পিছনে সরকারের ব্যয় করে লাভই বা কি হচ্ছে? সম্প্রতি এসব শিল্প প্রতিষ্ঠানকে নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফিরিয়ে আনা, অলস সম্পদের ব্যবহার নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে শ্রমিক নেতারা বলছেন, টেকসই পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে চিনিকল সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে। চাষির প্রতিনিধি নেওয়া হোক, শ্রমিকের প্রতিনিধি নেওয়া হোক, এখানে কর্পোরেশনের প্রতিনিধি থাক, এখানে সরকারের প্রতিনিধি থাক, আলোচনা হোক, সেখানে কেন এই মিল লস হচ্ছে তার রূপরেখা বের হয়ে আসবে এবং এই মিলগুলো লাভ কিভাবে করা যায় তার জন্য সুন্দর একটা পরিকল্পনা নেওয়া সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও আধুনিক পরিকল্পনার মধ্য দিয়ে এসব বন্ধ শিল্প সচল করা গেলে উত্তরের অর্থনীতি অনেক বেশি গতিশীল হবে। চিনিকল কেন্দ্রিক যে কৃষি ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল সেগুলো আবার নতুন করে গড়ে উঠবে এবং ভারী শিল্প গড়ে ওঠার কারণে কৃষির যে প্রাণ চঞ্চলতা সেটা ফিরে আসবে এবং অর্থনীতিতে একটা চাঙ্গাভাব আসা সম্ভব। কর্তৃপক্ষের তথ্য মতে মিলগুলোকে লাভজনক করতে শুধু চিনি উৎপাদন নয়, বরং উপজাত ব্যবহার করে ইথানল, বিদ্যুৎ উৎপাদন এবং বিট সুগার তৈরির আধুনিক প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে 5 ব্যাংকের মধ্যে 3টি নিয়ন্ত্রণে নিল সম্মিলিত ইসলামী ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের উপস্থিতিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবিদুর রহমান শিকদারের কাছে হস্তান্তর করেন। এর আগে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। শিগগিরই গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক হস্তান্তর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 500 বিঘার বেশি জমি 8 বছরে জলাবদ্ধ, যার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে বার্ষিক 2 কোটি টাকা। এ বিষয়ে একাধিক দফতরে জানানো হলেও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, তার মধ্যে জন্ম নিয়েছে অনেক আগাছা ও কচুরিপানা। দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের 5টি গ্রামের ধান চাষের প্রায় সব জমিতেই এখন জলজট। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণের কারণে পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় 500 বিঘার বেশি জমিতে প্রায় 8 বছর ধরে হচ্ছে না আমন আবাদ। শুধু আমন নয়, বড় মৌসুমে যেটুকু জমিতে ধান চাষ হয় সেই ফসল ঘরে তুলতেও বেশ বিপাকে পড়তে হয় পানির জন্য। এ বিষয়ে একাধিক দফতরে জানানো হলেও মেলেনি কোনো সমাধান।
এগুলা দীর্ঘকাল থেকে মনে করেন যে আমরা দেখতেছি যে 2, 4, 5 বছর থেকে এগুলা পানির তলেই পড়ে আছে। এই পর্যন্ত জঙ্গল হয়ে আছে, সারা বাড়ি ভুঁই টুই গাড়া শেষ, আর হিটি এলাকা এক কোমর পানি। এলাকাটার সমস্যা যে 1 ঘন্টা যদি বৃষ্টি হয় কেউ বাড়িতে থাকতে পারি না। পানি বের হওয়ার একটা রাস্তা করে দেখ এখানটা, আমরা যাতে শুকনো জায়গায় হাঁটতে পারি বাচ্চা নিয়ে। এটা আমরা যে কিভাবে আছি আর কিভাবে চলবো, এটার কোনো দেখার কোনো লোক আসে না। জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট দফতরকে অনুরোধ কৃষি বিভাগের। আর প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলী তারা এটি যদি দ্রুত পদক্ষেপ নেয় এবং এটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমন মৌসুমের এখনও আমাদের সময় আছে, তাহলে আমরা আমনটাকে নির্বিঘ্ন করতে পারি। উপজেলা থেকে চেষ্টা করবো ওখানে প্রকল্প নিয়ে ওখানে একটু বড় পাকা ড্রেন করে দিতে, যেন ওই বিশাল অংশটুকু যেন জলবদ্ধতাটুকু কেটে যায়। কৃষি বিভাগের তথ্য মতে জলাবদ্ধতার কারণে ধান চাষ করতে না পারায় ওই এলাকায় প্রতি বছর ক্ষতি হচ্ছে 2 কোটি টাকার বেশি। সময় সংবাদ, দিনাজপুর। সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান চলছে। বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, চলতি ইরি বড় মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ ধান ক্রয় অভিযান আপনার এখানে চলছে। আমি এই মুহূর্তে দিনাজপুরের সিএসডি গোডাউনে রয়েছি, এখানকার যে ধান এবং চাল সংগ্রহ অভিযানের যে লক্ষ্যমাত্রা সেটা মোটামুটি পূরণের দিকে রয়েছে। বিশেষ করে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম যেটা জানিয়েছেন যে এবার দিনাজপুরে সিদ্ধ চালের যেটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে আপনার 93,719 মেট্রিক টন। ইতিমধ্যে কিন্তু 76,000 মেট্রিক টন চাল সংগৃহীত হয়েছে। আতপ চাল দেওয়া হয়েছিল 11,352 মেট্রিক টন, সেটি ক্রয় আপনার সম্পূর্ণ হয়েছে 5,765 মেট্রিক টন। তবে ধান এবার কিন্তু রেকর্ড পরিমাণ সংগৃহীত হয়েছে, যেটি বলছেন যে 12,267 মেট্রিক টনের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু 17,498 মেট্রিক টন হয়েছে। খাদ্য নিয়ন্ত্রক যেটা বলছেন যে 30 আগস্ট পর্যন্ত এই ধান চাল ক্রয় অভিযান চলবে। এর মধ্যে বাকিটুকু যেটি রয়েছে সেটি তারা অর্জন করতে পারবেন বলে জানিয়েছেন। বিশেষ করে তিনি যেটা বলছেন যে এবার দিনাজপুরে যেটা ধান চাল সংগ্রহ অভিযানের জন্য প্রায় আপনার 1,113টি মিলের সঙ্গে আপনার চুক্তিবদ্ধ হয়েছে এবং এই মিলগুলো কিন্তু আপনার তাদের চুক্তি অনুযায়ী কিন্তু ধান এবং চাল তারা এখানে দিচ্ছেন। বিশেষ করে দিনাজপুরে এবার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা পূরণের জন্য তিনি বলেছেন যেহেতু অগাস্ট পর্যন্ত সময় রয়েছে সেটি তিনি পূরণ সম্ভব হবে। এবার আমরা জানি যে দিনাজপুরে এরই বড় 1,76,000 মেট্রিক টন হেক্টর জমি। যুক্ত ছিলাম দিনাজপুরে। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। কমিউটার নামে একটা নতুন একজোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। 180 দিনে ইনফ্যাক্ট বিভিন্ন মন্ত্রণালয় কি করছে সেটা একটা ইভ্যালুয়েশন চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্টদের সমন্বয় একটা কমিটি আছে। আমি নিজে সেই কমিটির সদস্য হিসাবে আমি জানি এটা অত্যন্ত মেটিকুলাসলি যাচাই বাছাই হচ্ছে এবং সেটা নিয়ে 180 দিনের পরে সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে এসে হাজির হবেন। তিনি সেখানে কি করতে চেয়েছেন, কতটা পেরেছেন বা কতটা পারেননি সেই সব কিছু নিয়েই জনগণের সামনে কথা বলবেন, ব্যাখ্যা দেবেন। এবং আমি এটুকু জানাতে চাই যে 180 দিনে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আমরা প্রায় সব ক্ষেত্রেই ভালোভাবে অর্জন করতে পেরেছি। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। 1 বছরের আলোচনার পর এটার মাধ্যমে যেটা হবে বাংলাদেশের 8,428টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাজারে 1,054টি পণ্যের একই সুবিধা পেয়ে থাকবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় আমরা এটা এনকারেজ করছি, আমরা জনগণের কাছে আহ্বানও জানাই। আসলে জনগণের সহযোগিতা ছাড়া শুধুমাত্র চাপ প্রয়োগ করে বা জরিমানা করে এটা কঠিন। সেটা হচ্ছে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করা। সরকার তার জায়গা থেকে চেষ্টা করছে যতটা সম্ভব সাহায্য করার জন্য। স্বল্প মূল্যে জেপিডিসি থেকে পাটের তৈরি 9,000 পিস গ্রসারি ব্যাগ টিসিবি ডিলারগণের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। জনগণের প্লাস্টিক বা পলিথিনের চাইতে এটা বেশি সুবিধাজনক হয় নট নেসেসারিলি, কিন্তু দীর্ঘ মেয়াদে এটার ক্ষতি মাথায় রেখে আমরা আশা করছি জনগণ এই ব্যাপারে সাহায্য করবেন। ইনফ্যাক্ট এটা সরকারকে না, এটা আসলে নিজকেই সাহায্য করা, কারণ পলিথিনের এবং প্লাস্টিকের ক্ষতির কথা এখন আমরা সব খুব ভালোভাবে জানি।
আমি আগে একদিন জানিয়েছিলাম এই কাজের অগ্রগতি হচ্ছে। আর বিটিএমসির 25টি মিলের মধ্যে 16টি মিল পিপিপির আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। সরকারি যেসব মিল কলকারখানা আছে সেগুলো সরকার বছরের পর বছর ভর্তুকি দিয়ে জনগণের অর্থের এক ধরনের অপচয় হয়েছে। মানে এটা হয়। ইনফ্যাক্ট আমি জন্মেছি, বেড়ে উঠেছি এ ধরনের একটা ইন্ডাস্ট্রিতে, আমার বাবা কাজ করতেন সেখানে। তো আমি দেখেছি অনেক সময় কি পরিমাণ অপচয় হয়, কিন্তু সরকারকে ভর্তুকি দিয়ে চালিয়ে যেতে হয়। এই সরকারের সিদ্ধান্তে প্রতিষ্ঠানগুলো প্রফিটেবল হতে হবে, সেজন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপই বেস্ট অপশন। হরমুজ প্রণালী চালুর বিষয়ে আবার অনিশ্চয়তা বিরাজ করায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী প্রাকৃতিক গ্যাসের দামও। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি দাঁড়ায় $87.45। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 10.38%। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি $82। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 8.39%। এর আগে সোমবার উভয় বেঞ্চমার্কের দাম 5% বেশি বেড়ে 31 জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হরমুজ প্রণালী চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় গ্যাসোলিনের দামও সপ্তাহ ব্যবধানে 9.85% বেড়েছে। প্রতি গ্যালনের দাম $3.13। বাড়তি চাহিদা থাকায় প্রাকৃতিক গ্যাসের দাম সপ্তাহ ব্যবধানে 3.45% বেড়েছে। প্রতি MMBTU এর দাম $2.76। সোমবার প্রাকৃতিক গ্যাসের দাম 1 লাফে 4% বেশি বেড়ে যায়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে জানাবো দেশের পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে। দেখে নিব আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান অবস্থা, কোন সূচক কী অবস্থানে আছে, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন তো আমরা যদি একটু দেখি শুরুতেই আজকে তিনটি সূচকই ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। ডিএসসি প্রধান সূচক 47 পয়েন্ট বেড়ে 5892 পয়েন্টে আছে। ডিএসসি সরিয়া সূচক যেটি সেটি 8 পয়েন্ট বেড়ে 1183 পয়েন্টে আছে। ডিএসসি যে বাছাই সূচক ডিএস30 সেটা 16 পয়েন্ট বেড়ে 2202 পয়েন্টে অবস্থান করছে। আজকে এখন পর্যন্ত প্রায় 1,14,146টি শেয়ারের হাত বদল হয়েছে। আর এখন পর্যন্ত 295টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, 34টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, আর 58টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এখন আমরা যদি দেখি যে শীর্ষ 20-এ কোন কোন প্রতিষ্ঠান রয়েছে। শুরুতে রয়েছে বেক্সিমকো। বেক্সিমকোর আজকে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 28 টাকা 50 পয়সায়। বর্তমানে সর্বোচ্চ দর উঠেছিল 28 টাকা 90 পয়সা, আর সর্বনিম্ন ছিল 27 টাকা 50 পয়সা। এরপরে আছে শার্প ইন্ডাস্ট্রিজ, তা বর্তমানে এই শেয়ারটি বিক্রি হচ্ছে 43 টাকা 10 পয়সায়। সর্বোচ্চ মূল্য ছিল 43 টাকা 30 পয়সা, সর্বনিম্ন মূল্য ছিল 42 টাকা 30 পয়সা। এরপরে হচ্ছে ML ডাইং কোম্পানি, যেটা তার শেয়ার বিক্রি হচ্ছে বর্তমানে 18 টাকা 60 পয়সায়। সর্বোচ্চ মূল্য ছিল 19 টাকা 10 পয়সা, সর্বনিম্ন ছিল 18 টাকা 40 পয়সা। গতকাল এই শেয়ারটির মূল্য ছিল 18 টাকা 60 পয়সায়। এরপরে বেক্সিমকো ফার্মা, যে এটার শেয়ার বর্তমানে শেয়ার বিক্রি হচ্ছে 148 টাকা 20 পয়সায়, আর সর্বোচ্চ মূল্য ছিল 149 টাকা 40 পয়সা, সর্বনিম্ন মূল্য ছিল 146 টাকা 50 পয়সায়। তো এই ছিল আমাদের কাছে আজকের শেয়ার বাজারের সর্বশেষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমাজন আলিবাবার পণ্য কেনাবেচা করতে পারবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যাংক হিসাব থেকে $5,000 ব্যয়ের সুযোগ। রপ্তানি বৃদ্ধির আশা, নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ। বাংলা কিউআরে লেনদেনে মার্চেন্ট চার্জ বাতিল, 2,000 টাকা পর্যন্ত প্রতি বিনিময়ে মিলবে বোনাস। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার। এ
এবং রংপুর বিভাগের 4 রাষ্ট্রায়ত্ত চিনিকল 6 বছর ধরে বন্ধ। রক্ষণাবেক্ষণে প্রতি মাসে গুনতে হচ্ছে কোটি টাকা। নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফেরানোর উদ্যোগ সরকারের। এ ছিল এই সময়ের বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মালিহা, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।